আচ্ছা, আবার একটু প্রথম থেকে বলি। টাইপ টুল, ডিজাইনের ক্ষেত্রে টাইপ টুল ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তো টাইপ টুলের মধ্যে যখন আমরা ফার্স্টেরটা সিলেক্ট করব, কী আছে, হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যালি টাইপ মাস্ক টুল আর হরিজন্টালি টাইপ মাস্ক টুল। তো আমরা ফার্স্টেরটা সিলেক্ট করলাম। ফার্স্টের যে পার্টটা আছে এটা হচ্ছে ফন্টের নাম বা আপনার পছন্দের ফন্টগুলো আপনি এখানে পাবেন। দ্বিতীয়টা হচ্ছে ফন্টের স্টাইল, এক এক ফন্টের এক এক রকম স্টাইল থাকবে। তৃতীয়টা কি বলেছি, সাইজ, যে আপনাকে হয়তো লেখাটা বড় করতে হবে আবার লেখাটা ছোট করতে হবে, সেই সাইজগুলো আমরা এখানে পাবো। ড্রপডাউনে ক্লিক করলে কিছু ডেমো সাইজ দেওয়া আছে, 6, 8, 9, 10। তো যেই সাইজগুলো দেওয়া নেই, যেমন আপনার এখানে 16 থেকে 18, তারপরে 24 দেখা যাচ্ছে, 20 নাই মানে 20 নাই। এখন আপনার 20 সাইজের একটা লেখা বাড়াতে হবে। অথবা ধরেন আপনার প্রয়োজন 35 বা 40, ওইটা কিভাবে করব? আপনি জাস্ট এই যে বক্সটা আছে, বক্সে এসে সিলেক্ট করেন আপনার পছন্দের ফন্টটা, আপনি সাইজটা এখানে লিখেন, ইন্টার প্রেস করেন, অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা এই ঘরটাতে ক্লিক করে মাউসের স্ক্রলটাকে উপরের দিকে ঘোরান, নিচের দিকে ঘোরান, অটোমেটিক্যালি কি হবে, বড় ছোট হতে থাকবে। আমরা এখানে একটা কিছু লিখি, তাহলে বুঝতে পারবো। বাংলাদেশ লিখলাম। তো এখান থেকে আমরা কি করছিলাম যেন, ফন্ট চেঞ্জ করছিলাম। ফন্ট চেঞ্জ করতে পারছি, স্টাইল চেঞ্জ করতে পারছি। যেমন আমি যদি ইতালিক দিই, দেখেন এটা একটু বাঁকা হয়ে গেছে। আবার যদি আমি ব্ল্যাক করে দিই, এটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে। আবার যদি আমি এখানে রেগুলার করে দিই, রেগুলার ফন্টে রাখি, TESS, বাংলাদেশ, নিজের দেশের নামে ভুল করি। আর এখান থেকে যে পিটি, আপনি তো এই যে বাড়াতে কমাতে পারছেন এই পার্টটা থেকে। আরেকটা হচ্ছে আপনি এখান থেকে লিখে দিলে হচ্ছে, অথবা এই বক্সটাতে ক্লিক করে মাউস উপরের দিকে ঘোরালে এক স্টেপ করে বাড়বে, নিচের দিকে ঘোরালে এক স্টেপ করে কি হবে, কমবে। তারপরের যে অপশনটা আছে এটা হচ্ছে এই টেক্সটটা যে শার্পনেস কতটুকু হবে সেটা শো করছে। আমি একটু জুম করে নিই, তাহলে বোঝা যাবে। একদম জুম করি, টির উপরে গিয়ে ডাবল ক্লিক করি। ওকে, আমি যদি নানে ক্লিক করি, দেখেন কি হয়। নানে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা পিক্সেল একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে এখানে কোনো কি করা হয় নাই, ইফেক্ট দেওয়া হয় নাই। শার্পটা যদি সিলেক্ট করি, একটু মনে হচ্ছে পিক্সেলগুলো এবার মসৃণ হয়ে আসছে। তারপরে ক্রিস্পি দিলে কি হবে, আরেকটু স্ক্রিনটা হাইলাইট করবে, বা এই যে চারপাশে যে পিক্সেলগুলো আছে কাছাকাছি আসবে। যদি স্ট্রং করি, স্ট্রংয়ে আরেকটু কাছাকাছি আসবে। আর আরেকটা আছে কি, স্মুথ। স্মুথ হলে পিক্সেলগুলো একটু ঘোলা ঘোলা হয়ে যাবে। আপনি যে কোনো একটা ইউজ করে কাজ করতে পারেন। আমি শার্পে রেখে কাজ করি, কারণ শার্প দিলে হচ্ছে কি পিক্সেলগুলো একটু ছোট ছোট হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগে। আর পরের যে পার্টটা আছে, পরের পার্টটা হচ্ছে প্যারাগ্রাফ। যে আপনি যে টেক্সটটা লিখেছেন, টেক্সটটা কি লেফট অ্যালাইনমেন্ট হবে, নাকি মিডল অ্যালাইনমেন্ট হবে, নাকি রাইট অ্যালাইনমেন্ট হবে। প্যারাগ্রাফ, আপনি আপনার টেক্সটের কালার চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি আপনার পছন্দের কালারটা চুজ করে দিবেন। টেক্সটের যে কোনো কালার আপনি দিতে পারবেন। এরপরের যে পার্টটা আছে এটা একটু পরে দেখছি, জাস্ট কিছুক্ষণ পরে আমি এই টেক্সট র্যাপটা দেখাবো। তো আপনি ম্যাডাম, হ্যাঁ সারাহান, টেক্সটটা কি শেড কোড কালার দেওয়া যায় না? মানে বাংলাদেশ যেমন সবুজ থেকে শুরু হইতে হইতে হালকা করে লাল হয়ে যাবে, এরকম শেডিং হ্যাঁ কি করা যায়? হ্যাঁ করা যাবে, গ্রেডিয়েন্ট করা যাবে, বাট এটা আমরা এখান থেকে করতে পারবো না। ও এখন টেক্সট মোডে আছে, ও হচ্ছে টেক্সট মোডে আছে। আমাকে সেজন্য কি করতে হবে, ওকে লেয়ারে কনভার্ট করতে হবে। লেয়ারে কনভার্ট করার পরে আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো, বাট এই টুলস দিয়ে না। সেটা হচ্ছে এই যে যখন যেদিন আমরা ব্লেন্ডিং শিখবো, ব্লেন্ডিং থেকে হচ্ছে আমরা এই কাজটা করতে পারবো।
এটাও দেখব। হ্যাঁ, এই জিনিসটা অ্যাকচুয়ালি টেক্সটে থাকা অবস্থায় করা যায় না না। না, টেক্সটে থাকা অবস্থায় আপনি করতে পারবেন না। ঠিক আছে ম্যাম। তো এই যে টি রাউন্ডের পাশে একটা বক্সের মতো ঘর দেখা যাচ্ছে, এটা হচ্ছে কন্ট্রোল সরি ক্যারেক্টার প্যানেল, টেক্সটের ক্যারেক্টার প্যানেল। এই ক্যারেক্টার প্যানেলটা আপনি কিভাবে নিয়ে আসতে পারবেন? জাস্ট এখানে ক্লিক করলেই ক্যারেক্টার প্যানেল ওকে হচ্ছে, অথবা টাইপ টুলে থাকা অবস্থায় কন্ট্রোল টিতে প্রেস করলেও ক্যারেক্টার প্যানেল চলে আসছে। আমরা কন্ট্রোল টি দিয়ে কি জানতাম কি হয়? কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট হয়। ট্রান্সফর্ম হয়ে আসতো, কন্ট্রোল টি, তাই না? এর আগে জানতাম কন্ট্রোল টিতে প্রেস করলে ট্রান্সফর্ম হচ্ছে, বাট আজকে কি জানলাম? টাইপ টুলে থাকা অবস্থায় এবং সিলেকশন থাকা অবস্থায় যদি আপনি কন্ট্রোল টিতে প্রেস করেন তাহলে কি আসবে? ক্যারেক্টার প্যানেল আসবে। ক্যারেক্টার প্যানেলে কি কি আছে? একদম এই যে কন্ট্রোল বারে যা যা ছিল, ফন্ট আছে, যেখান থেকে ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, কোন ফন্টটা প্রয়োজন দেখে দেখে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে স্টাইল চেঞ্জ করতে পারবেন, যে কোন স্টাইলটা আপনার দরকার সেটা আপনি এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে নিলেন। তারপরে হচ্ছে কত পিটি প্রয়োজন, এখান থেকে আপনি বড় ছোট করে নিলেন, পিটিটা চেঞ্জ করে নিলাম। এক্সট্রা যে অপশনগুলো আছে সেটা কি? এই যে ডান পাশে দুইটা এ, তার মধ্যে অ্যারো চিহ্ন, এইটা হচ্ছে একটা লাইন থেকে পরবর্তী লাইনের মধ্যের গ্যাপ। আমরা ছোটবেলায় যখন হাতের লেখা শিখি আমাদেরকে কি সরাসরি যে হোয়াইট পেজ, তারপর নিউজ প্রিন্ট, হোয়াইট প্রিন্ট যে কাগজগুলো থাকে এই কাগজ দিয়ে দিয়েছিল যে এখানে লেখার জন্য? তা কিন্তু না। আমাদেরকে কি দেওয়া হয়েছিল? যে বাংলা রুল করা খাতা, অঙ্কের ঘর ঘর করা খাতা, ইংরেজি রুল করা খাতা। কেন দেওয়া হয়েছিল? যাতে আমরা মেজারমেন্টটা ঠিক করে এবং লেখাগুলোকে পারফেক্টলি সাইজভাবে লিখতে পারি। বাংলা খাতায় আমরা কিভাবে লিখতাম? যে এক লাইনে, ফার্স্টের লাইনে লেখা শুরু করতাম যেখান থেকে শুরু হতো, যে অনেকগুলো রুল করে এরকম রুলার করে খাতা থাকতো না, দাগ কাটা, যে প্রথম লাইনে লেখার পরে দ্বিতীয় লাইনটা বাদ, আবার তৃতীয় লাইনে লিখতাম, চতুর্থ লাইনটা বাদ দিতাম, মানে চতুর্থ যে ঘরটা থাকতো 4 নম্বর ঘর বাদ, 5 নম্বর লাইনে লিখতাম। এরকম করে লিখেছেন না? ভুলে গেছি সবাই? হ্যাঁ। তো এইটা হচ্ছে, এই যে এ উপর নিচে, কেউ কিছু বলবেন? আচ্ছা, এইটা হচ্ছে যে দুইটা টেক্সটের মধ্যে, কেউ কিছু বলবেন? একটু পর পর আনমিউট করছেন, আমি তো বুঝতে পারছি না, মনে হচ্ছে কে যেন কি বলবে। ইন্টার দিয়ে আমি লিখলাম। এইটা হচ্ছে এই যে তিনটা টেক্সট আমি লিখলাম, এই টেক্সটের মধ্যে যে গ্যাপটা দেখা যাচ্ছে, যে এই উপরের বাংলাদেশ থেকে নিচের বাংলাদেশ, এটাকে কালারটা চেঞ্জ করে দিই। এই যে তিনটার মধ্যে এই ব্লু কালারটা থেকে রেড কালারটার মধ্যে যে গ্যাপটা দেখা যাচ্ছে, এই গ্যাপটাকে হচ্ছে কি করবে? কন্ট্রোল করে এইটা আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখান থেকে এসে যদি বাড়িয়ে কমিয়ে দেন, যেমন 6 পিটি, একদম একটা আরেকটার কাছে চলে গেছে, 30 পিটি। আমি স্ক্রল করি, স্ক্রল করলে বোঝা যাবে, যত বেশি বাড়াবেন তত গ্যাপ বেশি হবে, যত কাছে আর কি কম হবে পিটিটা তত কাছাকাছি চলে আসবে, যত দূরে দিবেন তত গ্যাপটা বেশি হবে। আমরা এটাতে কি রাখবো? অটো রাখবো। এখানে কি রাখবো? অটো দিয়ে রাখবো। তাহলে ওই যে ছোটবেলায় খাতায় লিখতাম না, এক লাইন লেখার পর একটা লাইন গ্যাপ, তারপর আবার লিখতাম, সে হচ্ছে অটোমেটিক্যালি গ্যাপটাকে, নির্দিষ্ট যেই গ্যাপ আপনার হচ্ছে 0.5 মনে হয়, 0.5 করে সে গ্যাপ রাখে, না যেন 25, ঠিক মনে নেই, এতটুকু গ্যাপ রেখে সে হচ্ছে পরের স্টেপটা বা পরের লাইনটা আসে। এর পরের যে অপশনটা দেখতে পাচ্ছি V/A, এটা হচ্ছে জিরোতে রেখে আমরা কাজ করব। আর আপনি যদি বাড়ান তাহলে কি হবে? এই যে ভি আর এ যে অ্যাঙ্গেলটা আছে, সরি, ওকে,
এটা যদি আপনি বাড়ান তাহলে কি হবে, এক একটা টেক্সটের মধ্যে এই টেক্সটের মধ্যের গ্যাপগুলো একটা আরেকটা থেকে বাড়তে থাকবে। এই যে সাপোজ আমি বাংলা আর দেশ এটার মধ্যে গ্যাপটা রাখতে চাই, আপনি এখানে আসলেন, এখন গ্যাপটাকে বাড়ালেন, যে আলাদা করতে চাচ্ছেন গ্যাপটাকে বাড়িয়ে দিচ্ছেন। আর যদি জিরোতে রাখেন তাহলে হচ্ছে একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের যতটুকু দূরত্ব হওয়া, সরি, একটা লেটার থেকে আরেকটা লেটারের যতটুকু দূরত্ব হওয়া দরকার ঠিক ততটুকু দূরত্বেই থাকবে। এরপরে কি আছে, ভি এ পাশাপাশি আরেকটা চিহ্ন আছে। এটা পুরো বাংলাদেশটা সিলেক্ট করে তারপরে যদি বাড়াই তাহলে প্রত্যেকটা লেটারের মধ্যে ও নিজে থেকে দিবে না গ্যাপ? না না না, এটা না, এটা শুধুমাত্র আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে যে এই জায়গাটায় তুমি গ্যাপ করবা, ওরে হচ্ছে একটা জায়গা নির্দিষ্ট করে দিতে হবে। আর আপনি যেটা বলছেন সেটাও হবে, সেটা হচ্ছে এই যে সিলেকশন করেন, সিলেকশন করার পরে এই যে বলেই দিছে এখানে ভি বাই এ, মানে ভি থেকে এ কে আলাদা করছে। দেখেন প্রত্যেকটা চিহ্নের মধ্যেই কিন্তু অর্থ লুকায় আছে, জাস্ট একটু মনোযোগ দিয়ে যদি দেখেন। এখানে কি বলেছিলাম, একটা এ থেকে আরেকটা এ এর মধ্যে এই যে অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এদের মধ্যে মধ্যের যে গ্যাপটা, একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যের গ্যাপটা হচ্ছে ও কন্ট্রোল করে, এই যে ও। আর এখানে বলেছে একটা ভি বাই এ, মানে ভিটাকে আলাদা করে দিবে এ থেকে, বাই মানে কি ভাগ করা, তাই না? ভি ভাগ এ মানে আপনাকে কি করে দিবে, এখানে ভাগ করে দিবে, দুইজনকে আলাদা করে দিচ্ছে। আর পরেরটা কি বলছে দেখেন, পরেরটা বলছে গুণ করবে, এই যে ভি ইন্টু এ, আবার বলেছে সিলেকশন করে নাও, এই যে একটা বক্সের মতো সিলেকশন করে এখন আপনি এটাকে বাড়ান, যত বাড়াবেন তত কি হবে, একজন আরেকজনের থেকে দূরে যাচ্ছে। এখানে কাহিনীটা ঘটছে কি, যে এই যে আপনি একটা মান দিচ্ছেন বা স্ক্রল উপরের দিকে বাড়াচ্ছেন কমাচ্ছেন, সে কিন্তু একটা লেটার থেকে আরেকটা লেটার যেমন গ্যাপ দিবে প্রত্যেকটাতে সেম গ্যাপ হবে। এই কাজটা আমরা পরে এই যে এখানে এসেও করব, বাট দুইটার মধ্যে ডিফারেন্স আছে। চলেন দেখি, তাহলে এটা কি বাড়ালে কি হবে, যত বেশি বাড়াবো তত দূরে বা গ্যাপ হবে মধ্যে, আর যত কমাবেন তত কাছে থাকবে। এরপরে কি আছে, টি মানে টাইপ। হ্যাঁ বলেন। মানে ওটা দিয়ে যে বাংলাদেশের মাঝখানে গ্যাপটা দিয়েছিলেন, তো এটা তো আমরা স্পেস দিয়ে এমনিতেই দিতে পারি, এটা তো আমাদের আলাদা কি সুবিধা হবে? আচ্ছা, এটাতে আলাদা সুবিধা কি, আপনি অনেক একটা প্যারাগ্রাফ লিখে গিয়েছেন, ওকে, একটা প্যারাগ্রাফ লিখে গিয়েছেন, জাস্ট এই বাংলাদেশকে আপনি স্পেস দিয়ে যেমন দিতে পারছেন, সেম এজ আপনি কি করলেন, স্পেসটা প্রেস করলেন না, যে আমার স্পেস প্রেস করতে ইচ্ছা হচ্ছে না, আপনি এখানে এসে গ্যাপটাকে বাড়ায় দিলেন। এখানে একটা কাউন্টিং থাকবে, যে আপনি হয়তো মনে রাখতে পারলেন না এখানে কয়টা স্পেস দিয়েছেন, বাট এখানে কাউন্টিংটা করা থাকবে। যখন এখানে এসে ক্লিক করবেন এখানে কাউন্টিংটা শো করবে যে 170 বা 170 স্পেসিং আছে এখানে, জাস্ট এতটুকুই। এখন তা না হলে আপনাকে এখানে যখন স্পেস দিবেন, দাঁড়ান আমি 0 করে দিই, আপনি এখানে স্পেস দিলেন, একটা স্পেস দিলে এতটুকু কি হচ্ছে, স্পেস নিচ্ছে, গ্যাপ হয়ে যাচ্ছে। বাট আমি এতখানি চাচ্ছি না, আমি চাচ্ছি এই জায়গাটুকু গ্যাপ হোক, অথবা দুইটা স্পেস দিলেন অনেকখানি গ্যাপ হচ্ছে, আমি এতখানি চাচ্ছি না, চাচ্ছি এতটুকু আসুক। দ্যাটস ওয়াই আমাদের এই জিনিসটা ইউজ করতে হয়, কারণ স্পেসটা একটা নির্দিষ্ট জিনিস নিয়ে এসে তারপরে কাজ করবে। আর এখানে তো কাউন্টিংও দেখাচ্ছে না। টি উপর নিচে মানে হচ্ছে আমি সিলেকশন করলাম, সিলেকশন করে 100% হচ্ছে ওর পারফেক্ট সাইজ। তো যখন আমি এটাকে বাড়াবো তখন টেক্সটটাকে কি করবে, লম্বা করবে, যখন আমি কমাবো তখন টেক্সটটাকে কি করবে, আরও ছোট করে দিবে। যদি বাংলা কথায় বলি, খাটো করে দিচ্ছে আর হচ্ছে লম্বা করে দিচ্ছে, ইজি ভাষায় যদি আপনি বুঝতে চান। আর 100% হচ্ছে ওর অ্যাকুরেট সাইজ। টি পাশাপাশি সেম, যদি বাড়ান একটা লেটার থেকে আরেকটা লেটার কি হবে, দূরে যাচ্ছে, বাট এখানে আসলে লেটার দূরে যাচ্ছে না, এক একটা লেটার হেলদি হয়ে যাচ্ছে, ওদের মধ্যের যে গ্যাপটা কিন্তু একদম সেম থাকবে, বরং ওরাই হেলদি হয়ে যাচ্ছে। আর যদি কমান তাহলে কি হবে, আরও কাছাকাছি আসবে, বাট ওদের গ্যাপটা কিন্তু ঠিকই থাকবে, গ্যাপ চেঞ্জ হচ্ছে না, গ্যাপ ঠিক আছে। সো এই যে একটু আগে আমরা ভি পাশাপাশি যে চেঞ্জ করলাম, এটার মধ্যে কি ডিফারেন্স ছিল,
যখন আপনি কমাচ্ছিলেন গ্যাপটা ক্লোজ করে দিয়ে একজন আরেকজনের একদম ভিতরে ঢুকে যাচ্ছে, রাইট? বাট আপনি যখন এইটি পাশাপাশিটা দিচ্ছেন তখন কিন্তু কমছে ঠিকই, টেক্সটগুলো কি হয়ে যাচ্ছে, চ্যাপ্টা হয়ে যাচ্ছে, বাট মধ্যের গ্যাপটা লেখাগুলো পড়া যাচ্ছে। ক্লিয়ার? জি ম্যাডাম। ওকে। আর এখানে জিরো পিটি আছে এ, তার উপরে ছোট্ট একটা এ উপরের দিকে দেখাচ্ছে, মানে আপনি স্পেস দিয়ে কি করছেন, বাড়িয়ে দিচ্ছেন। এটা কিসের মতো কাজ করছে, ওই যে দুইটা লাইনের মধ্যে যে গ্যাপটা ছিল এখন আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন যে শুধু একটা লাইনের মধ্যে, একটা লাইনকে সিলেক্ট করলেন যে জাস্ট এই লাইনটাকে আমি একটু উপরে উঠাতে চাই, এই দুইটা লাইন একসাথে থাকবে। নির্দিষ্ট করে যদি দেন যে আমি এই লাইনটাকে এই দুইটা লাইনের কাছাকাছি নেব, যে ওকে একটু কাছে নিতে চাই এতটুকু, আর এই লাইনটা একটু দূরে থাকবে, যদি আপনি নির্দিষ্ট করে দেন তাহলে এটা ইউজ করবেন। কালার তো জানি, কালার কিভাবে চেঞ্জ করবেন, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। পরের অপশনগুলো দেখি। আপনি কিছু লিখলেন, লেখার পরে স্টাইল চেঞ্জ করলেন না, কোনো স্টাইল চেঞ্জ করলেন না, যেভাবে আছে ওভাবেই থাকলো। এখানে কিছু ডিফল্ট স্টাইল আছে। এই যে টি দেখা যাচ্ছে, মনে হচ্ছে সে খেয়ে দিয়ে একটু হেলদি হয়ে আসছে, দ্যাট মিনস এটা বোল্ড করবে, আপনার টেক্সটগুলোকে কি করে দিবে, বোল্ড করে দিবে। কিভাবে বোল্ড করবে, যে আপনি এখানে একটা বোল্ড অপশন ছিল, সেমি বোল্ড, একদম সবচেয়ে বোল্ড যে ব্ল্যাক করে দিলেন, যে এটাই হচ্ছে বোল্ড, এর চেয়ে বেশি আর বোল্ড করা যায় না এই ফন্টের মধ্যে, এটাই হচ্ছে লাস্ট। তারপরে আপনার মনে হচ্ছে আরেকটু বোল্ড করা প্রয়োজন, আপনি এখানে এসে বোল্ডে ক্লিক করেন, ও আরও একটু বোল্ড করে দিবে। তাহলে এই টিটা কি করছে, বোল্ড করে দিচ্ছে। ও কি করছে, একটু বোল্ড করে দিচ্ছে। পাশেরটা কি করবে, ইতালিক ফর্মে থাকবে, একটু অ্যাঙ্গেল করে দিবে। পরেরটা কি বলছে, যে আপনি যদি স্মল লেটারেও কোনো কিছু লিখেন, বাংলাদেশের বিটা শুধু ক্যাপিটাল লেটার, বাকি সব স্মল লেটারে আছে। এই ডাবল টি বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দেখা যাচ্ছে, এখানে ক্লিক করার সাথে সাথে সে সবাইকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দিবে যদি সে স্মল লেটারেও থাকে। পরেরটা কি করবে, সেম কাজ করবে, যে স্মল লেটারে থাকুক ক্যাপিটাল লেটারে থাকুক, সে সবাইকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করবে, বাট একটা কন্ডিশন, সে ফার্স্ট প্রত্যেকটা লেটারের যে ফার্স্ট প্রত্যেকটা ওয়ার্ডের যে ফার্স্ট লেটারটা থাকবে তাকে সাইজে একটু বড় রাখবে, বাকিগুলাকে সাইজে একটু ছোট করে দিবে। ক্লিয়ার? এটা দিয়ে কি করছে, সবাইকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দিচ্ছে। আর এটা দিয়ে কি করছে, সেম কাজ করছে, ক্যাপিটাল লেটারে কনভার্ট করছে, বাট ফার্স্ট যেই ওয়ার্ডটার মধ্যে ফার্স্ট লেটারটাকে সে একটু সাইজে বড় রাখবে, বাকিগুলোকে একটু সাইজে ছোট করবে, স্মল লেটার না কিন্তু, সাইজে জাস্ট ছোট করবে। পরেরটা বোঝার জন্য আমাদেরকে এটা বাংলাদেশটা দূরে সরা রাখি, আমি একটু কিছু টেক্সট লিখি। পরেরটার মধ্যে আমি কিছু টেক্সট লিখেছি, একটু হেলদি করে দেই। ছোটবেলায় কি এরকম কিছু পড়ে আসছিলেন, মনে পড়ে? জি ম্যাম, পাওয়ারটা তো উপরে দিব। গুড, ধরতে পেরেছেন।
ছোটবেলায় আমরা আমরা কি পড়েছিলাম, a মাইনাস বি, তার উপরে টুটা কি ছিল, পাওয়ার অবস্থায় ছিল, মানে স্কোয়ার। বাট এখানে টুটা কি আছে, গুণ অবস্থায় আছে। সো এটাকে পাওয়ার করতে হলে, সাপোজ ফটোশপে আপনি কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করছেন বা এমন একটা ডিজাইন করছেন, কোনো একটা স্কুলের বা কোনো একটা বইয়ের বুকলেট বানাচ্ছেন, একটা ব্রোশিয়ার বানাচ্ছেন, যেখানে কোনো কিছুকে পাওয়ার অবস্থায় দিতে হবে। সেটা আপনি কিভাবে দিবেন, যে আপনি কি আবার আলাদা করে টেক্সট লিখে সেটাকে ছোট করে উপরে এনে বসায় দিবেন? যদি এরকম সুবিধা থাকে যে সরাসরি পাওয়ারই হয়ে যায়, জাস্ট আপনি টুটাকে সিলেক্ট করবেন, এখান থেকে যে পাওয়ারে কনভার্ট করে দিবেন। টুটাকে সিলেক্ট করেন, এই যে পাওয়ার কনভার্ট করে দেন। টুটাকে সিলেক্ট করেন, পাওয়ারে কনভার্ট করেন। 9-10-এ ম্যাথ করেছিলাম, ইন্টারেও ম্যাথ করেছি যে লগ এ বি কোথায় থাকবে, লগের নিচে থাকবে। এই যে নিচের এই পার্টটা সিলেক্ট করেন, লগ এ প্লাস লগ বি, তাই না? এরকমটাই তো ছিল। আমরা বাংলাদেশে আবার একটু চলে আসি। বাংলাদেশে চলে আসার পর কি দেখলাম, আরও দুইটা জিনিস বাদ ছিল। এই যে টি আন্ডারলাইন, আপনার কোনো টেক্সটের মধ্যে যদি আন্ডারলাইন প্রয়োজন হয়, জাস্ট সিলেক্ট করেন, আন্ডারলাইন প্রেস করেন, সিলেক্ট করেন, আন্ডারলাইন দিয়ে দেন। আর পরেরটা হচ্ছে বয়কট, বা এটাকে আমরা স্ট্রাইক থ্রো বলি, বয়কট করা। যে টেক্সটের মধ্যে আপনি এটা দিতে চান, দ্যাট মিনস যে এই টেক্সটটাকে বয়কট করেন বা বাদ দেন বা স্ট্রাইক দেন। ওকে। আর এই যে নিচে যে ফাংশনাল অপশনগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব ফন্টে ফাংশনাল অপশন থাকবে না। কিছু কিছু ফন্টে এই ফাংশনাল অপশনগুলো অ্যাক্টিভ থাকে, কিছু কিছু ফন্টে থাকে না। যেমন আমরা এখন যে ফন্টে আছি মন্টসেরাট, এই ফন্টটাতে ফাংশনাল অপশন আছে। এই যে ফাংশন অ্যাক্টিভ অবস্থায় আছে, এসটিতে ক্লিক করলে চেঞ্জ হবে না, এতে ক্লিক করলে একটু চেঞ্জ হয়ে যায়, ওই যে টেক্সটটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যায়। তো কিছু কিছু ফন্টে এই অপশনটা পাবেন চেঞ্জ করার, বাট এটা অত বেশি প্রয়োজন পড়বে না, আর বাকি সব ঠিক আছে। এখন একটা জিনিস বাকি আছে এখান থেকে, প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটা দেখার আগে আমি এগুলো ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে আপনি কিছু একটা লিখলেন। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই। সাপোজ আপনি কোনো একটা ডিজাইন করছেন, আপনার ডেমো লেখা প্রয়োজন। ডেমো লেখা মানে হচ্ছে, এখন তো কোনো একটা কোম্পানি ব্রোশিয়ার করতে দিল, বলল যে আমাকে স্যাম্পল দেখাও বা সে ফার্স্টে কি দিল না, কন্টেন্ট দিল না, বলল যে আমার এরকম এরকম ডিজাইন প্রয়োজন, তার সাথে কথা বলেন আপনি যে এই এই ডিজাইন প্রয়োজন, আমাকে একটা ডিজাইন করে দেখাও, কন্টেন্ট পরে দিচ্ছি। তো যখন আপনি ডিজাইন করবেন, এখন আপনার টেক্সট প্রয়োজন, কন্টেন্ট প্রয়োজন। কন্টেন্ট কোথা থেকে আনবেন? ডেমো টেক্সট ফ্রিতে কোথায় পাবো? লরেম ইপসাম নামে একটা সাইট আছে। লাস্ট ক্লাসে যেমন আমরা দেখেছিলাম, ব্রাশ ডাউনলোড করার জন্য ব্রাশ ইজি, ভেক্টর ফাইল ডাউনলোড করার জন্য ভেক্টর ইজি, ফ্রি পিক আছে। এরকম আপনি টেক্সট বা লেখা কপি করে নিতে পারবেন কোথা থেকে? লরেম ইপসাম থেকে। লরেম ইপসাম লিখে সার্চ দেন, এই যে ফার্স্টে যে অপশনটা চলে আসবে, এটাকে অ্যাক্টিভ করেন, ওপেন করি। এখানে যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। মানে আপনি যদি এখান থেকে টেক্সট কপি করে নিয়ে যান, আপনাকে কেউ বাধা দিবে না। ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বের মানুষ এখান থেকে কি করে টেক্সট কপি করে লিখে। দিলাম লরেম ইপসাম, এখানে আসলো কি lipsam.com। এই যে এখান থেকে আপনি কি করতে পারবেন, যে কোনো টেক্সটকে কনভার্ট করতে পারবেন। ম্যাম লিংকটা একটু দিয়ে দিবেন? হ্যাঁ, কিসে গিয়ে লিখেন, গুগলে গিয়ে লিখেন, চলে আসবে। ম্যাম নামটা অনেক কঠিন, মনে থাকে? লরেম, LOREM, লরেম ইপসাম। অনেকগুলো সাইট আছে, যে কোনো একটা থেকে জাস্ট লরেম লিখে সার্চ দিলেও হবে। আপনি
আপনি এখান থেকে কি করতে পারবেন, লেখাগুলোকে কপি করে নিয়ে আসতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না, কোনো কপিরাইট ইস্যুজ হবে না। ওকে, সাইড হয়ে আসতেছে, এই যে ঠিক আছে। তো ধরেন আমি এখান থেকে এই টেক্সটটাকে কপি করলাম, এতটুকু টেক্সটকে কপি করে নিয়ে চলে গেলাম, কন্ট্রোল সি কপি করে আমাদের ফটোশপে চলে আসছি। আসার পরে আমি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। প্রবলেমটা কি হলো, মাঝে মাঝে হয় না ফন্ট চেঞ্জ হয়ে গেল? ফন্ট চেঞ্জ হয়ে গেল? না, ফন্ট চেঞ্জ হয় নাই, মানে টেক্সটগুলো টেক্সটটা এত বড় ছিল যে ওই পাশে চলে গিয়েছে, এখন এটাকে তো আনার কোনো অপশন নেই, একদম ওই ভিতরের দিকে চলে গেছে। এটাকে কিভাবে আনবো? আমি যদি ফন্টটাকে ছোট করে দিই, যে টি এর উপরে গিয়ে ডাবল ক্লিক করলাম, সিলেকশন করে ফন্টটাকে ছোট করে দিলাম, তারপরে তো লাভ হচ্ছে না, সবাই আসবে না। এখন কি আমি এইগুলোকে বারবার একটা একটা করে এন্টার এন্টার দিয়ে কাজ করব? তাহলে তো অ্যালাইনমেন্ট ঠিক হবে না। এটা হচ্ছে আমার রিয়েল লেখা, যে তখন আমাকে এন্টার দিয়ে দিয়ে কি করতে হচ্ছে, টেক্সটগুলোকে নিয়ে আসতে হচ্ছে। আর এই যে এখানে তো সমান হলো না, আমি চাচ্ছিলাম এই লেখাটা একদম অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, সবগুলো লেখা জাস্টিফাই হবে। এই প্রবলেমটা সলভ করব কিভাবে? সাপোজ আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই, যে ধরেন ব্রোশিওর ডিজাইন অথবা ফ্লেয়ার ডিজাইন। ফ্লেয়ার ডিজাইনে দেখি আমরা, এই যে এই ডিজাইনটার মধ্যে দেখেন, এই যে সুন্দর করে টেক্সটগুলো লিখেছে, হেডলাইনের পরে কিছু টেক্সট এভাবে এতটুকু জায়গায় লেখা, এরপর আবার দুইটা পার্টে ভাগ হয়ে গিয়েছে, তাই না? আবার এখানে ছোট্ট করে একটু ঘরে, এই ঘরে লেখা, এই ঘরে লেখা। এই কাজটা তারা কিভাবে করেছে, বা আপনার যদি ডিজাইন করতে হয় তখন আপনি কিভাবে করবেন এই কাজগুলো? এই যে দেখেন ছোট ছোট পার্ট পার্ট করে লিখেছে, এই কাজগুলো আমরা কিভাবে করব? এটার জন্য আপনাকে যা করতে হবে, যারা অ্যাডভান্স সফটওয়্যার ব্যবহার করছেন তাদের জন্য সুবিধা, যে ডেমো লেখা লরেম ইপসামের টেক্সটগুলা অ্যাডভান্স সফটওয়্যারে কি করা আছে, অটোমেটিক্যালি সেট করা থাকে। আপনি টাইপ টুলটা সিলেক্ট করলেন, ফার্স্টে যেটা হরিজন্টাল টাইপ টুলটা সিলেক্ট করার পর কতটুকু জায়গায় আপনি লিখতে চান সেই জায়গাটুকু জাস্ট ড্র্যাগ করেন, মাউসে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করেন, ছেড়ে দেন। এরপর হচ্ছে আপনি আপনার টেক্সটগুলোকে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি, চলে আসবে। আর যদি কোনো কিছু পেস্ট না করেন, তাহলে আগের এই যে আমি যখন ড্র্যাগ করেছি লরেম ইপসামের কিছু টেক্সট এখানে কি অবস্থায় আছে, ডেমো হিসাবে দেওয়াই আছে ফটোশপের সাথে। পেস্ট করে দিলাম, দেওয়ার পরে কাজ কমপ্লিট। অথবা আমি এতটুকুতে লিখতে চাই, এই যে এখানে পেস্ট করে দেন। অথবা আপনি কি করতে চান, এতটুকু পার্টে লিখতে চান, ওকে। তো এখন আপনি এক একটা টেক্সটের কি করব, যে সাইজ ছোট করে দেব নাকি বড় করে দেব, এখান থেকে সাইজ আপনি ছোট করে দিলেন, এই যে ছোট হয়ে যাচ্ছে। এই টেক্সটের সাইজ ছোট করে দিতে চান, এখান থেকে ছোট করেন, অটোমেটিক্যালি ছোট হচ্ছে। বুঝতে পেরেছি এই বিষয়টা? কোনো প্রবলেম? না না ম্যাডাম, আর ম্যাডাম যদি লেখা বাঁকা করতে চাই? ম্যাম মেজারমেন্টটা, আচ্ছা একজন একজন করে আসি। বাঁকা মানে কি? বাঁকা মানে ম্যাডাম ধরেন চাঁদার মতো করে যদি গোল করে লিখতে হ্যাঁ, চাই। ওটা আমরা এখনো একটা দেখি, লাইন। ওটা এখনো দেখি নাই, দেখবো একটু পরে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ইরফান, মেজারমেন্ট মানে? 3 নাম্বার প্যারাগ্রাফ ম্যাম, অফের নিচে এবেলটা বেশি এসে পড়ছে, স্বাভাবিক ভিতরে আছে, এখানে একটা মেজারমেন্ট দেওয়া দরকার না ম্যাম? হ্যাঁ, মানে এই যে ডান পাশের, জি ম্যাম। হ্যাঁ এটা আমরা দেখছি। তো এখন দেখেন, আপনি যখন ড্র্যাগ করে কোনো কিছুকে লিখবেন তখন আপনি জাস্টিফাই করতে পারবেন। বাট যদি ইন্টার দিয়ে একটু আগে যে দেখালাম না, এভাবে প্রেস করে কন্ট্রোল ভি পেস্ট করে দিলেন, এরপরে ইন্টার দিয়ে আপনি কাজটা করছিলেন, তখন কিন্তু জাস্টিফাই হবে না।
কারণ তখন আপনি অলরেডি ব্রেক করে দিয়েছেন, প্রত্যেকটা লেখাকে আমরা ব্রেক করে দিচ্ছি ইন্টার দিয়ে, তখন আর আমরা কি করতে পারবো না, জাস্টিফাই করতে পারবো না। তো এখন আমরা এটাকে জাস্টিফাই কিভাবে করব, জাস্ট আপনি এটাকে সিলেক্ট করেন, অবশ্যই টাইপ টুল অ্যাক্টিভ থাকতে হবে, লেয়ারটাকে সিলেক্ট করার পর এই যে কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসেন, প্যারাগ্রাফে চলে যান, প্যারাগ্রাফে গিয়ে সবগুলো প্যারাগ্রাফ অ্যাক্টিভ, যে লেফট অ্যালাইনমেন্ট হবে, মিডল অ্যালাইনমেন্ট হবে নাকি রাইট অ্যালাইনমেন্ট হবে, আর জাস্টিফাই হচ্ছে এই যে এটা, যে লেফট জাস্টিফাই, মিডল জাস্টিফাই নাকি রাইট জাস্টিফাই, নাকি টেক্সটগুলো সব সমান হবে। আবার আমি দ্বিতীয়টা সিলেক্ট করি, কন্ট্রোল প্যানেল চলে আসলো, প্যারাগ্রাফে চলে যাই, যে লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট নাকি রাইট অ্যালাইনমেন্ট, এই যে এখানে কাজ হচ্ছে, নাকি লেফট জাস্টিফাই, মিডল জাস্টিফাই, রাইট জাস্টিফাই, কি করতে চান। তৃতীয়টাকে সিলেক্ট করি, সেম লেফট জাস্টিফাই করে দিলাম। ইরফান কমপ্লিট, মেজারমেন্ট বুঝতে পেরেছি? জি ম্যাম, জি ম্যাম। কি একটা ঝামেলা রে ভাই। আচ্ছা এবার আসি, যে একটা অপশন বাদ দিয়ে গিয়েছিলাম সেটা কমপ্লিট করি। আমার এই কাজ করে না কেন, আমরা বাংলাদেশটাকে লিখলাম, সাইজে একটু বড় করে দেই, এখান থেকে সাপোজ আপনি একটা লোগো ক্রিয়েট করছেন অথবা এমন কিছু বানাচ্ছেন, আপনার এই টেক্সটটাকে ব্যান্ড করতে হবে অথবা একটু ঘোরাতে হবে বা একটু স্টাইলিশ করে টুইস্ট করতে হবে, কিছু কি বলে এটাকে, র্যাপ করতে হবে। তো এটাকে আমরা কিভাবে র্যাপ করব, আপনি চাইলে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেও র্যাপ করতে পারেন, বাট টেক্সটেরই একটা র্যাপ অপশন আছে, এই যে টি এর নিচে যে একটা ছোট্ট আন্ডারলাইনের মতো দেখা যাচ্ছে, একটু ইউ করে এইখানে ক্লিক করেন, ক্লিক করার পর এরকম একটা পপআপ প্যানেল চলে আসবে, নানে ক্লিক, এখন নান অবস্থায় আছে, যখনই আপনি আর কে ক্লিক করবেন দেখেন রাউন্ড হয়ে গেল, এটা রাউন্ড অবস্থায় আছে। আপনি হরিজন্টালি করতে চান নাকি ভার্টিক্যালি এটাকে আর্ক করতে চান, তারপরে বেন্ড অপশন কত 50-তে হচ্ছে পারফেক্ট, আপনি এটাকে বাড়াতে পারেন আবার কমাতেও পারেন, কমালে নিচের দিকে আসবে, বাড়ালে কি হবে উপরের দিকে রাউন্ড হবে বা ব্যান্ড হবে। তারপরে হচ্ছে কি হরিজন্টালি ডিস্ট্রিবিউট করতে চান, যে এভাবে, নাকি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করতে চান, আবার যেখানে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট আছে, কিভাবে আপনি ডিস্ট্রিবিউট করবেন। সো এখান থেকে আমরা ব্যান্ড কি করলাম, আমরা হচ্ছে 50-তে নিয়ে আসি, তো এটা হচ্ছে আর্ক। এরপরে আরো কিছু ফাংশন আছে, আর্ক লোয়ার আছে, যে উপরের দিকে সমান থাকবে, নিচের দিকে একটু রাউন্ড হবে বা ব্যান্ড হবে, আর নিচের দিকে একদম ইকুয়াল থাকবে, উপরের দিকে একটু ব্যান্ড হয়ে যাবে, অথবা ধরেন ফ্ল্যাগের মতো করে একটু করতে চাচ্ছে, যে মনে হবে একটু ঢেউ খেলে আসছে। আবার ফিশ টাইপের একটা আছে, ফিশের মতো হবে, যে মাথাটা একটু মোটা থাকবে, এখানে এসে ঘুরে যাবে, লেজের মতো মনে হবে। এরপরে স্কোয়াজ, যে স্কোয়াজের মতো হবে। এখান থেকে আমরা অনেকগুলো ব্যান্ড কি করতে পারি, ইউজ করতে পারি। সারাহান আপনার অ্যান্সার পেয়েছেন? জি ম্যাডাম। ওকে, এই হচ্ছে টেক্সটের কাহিনী। টেক্সট লেখার পরে এটা হচ্ছে ম্যাডাম ফিশের ওটা অনেক সুন্দর ছিল। ফিশেরটা আচ্ছা, আপনি ওটা দিয়ে কাজ করেন, নো প্রবলেম, সব আপনার জন্য দিয়ে দিলাম। তো হরিজন্টালি আর ভার্টিক্যালি বলতে কে কি বুঝেন? হরিজন্টালি মানে কি? হরিজন্টাল মানে
ম্যাডাম আনুভূমিক যেটা। আরো সহজ করে বলেন, এত কঠিন তো আমরা বুঝবো না। ম্যাম ডান বাম দিলেও সমস্যা হয়? না না, আপনি যত ইজি ভাবে বুঝতে পারেন। হরিজন্টাল আর ভার্টিক্যাল বলতে উলম্ব বা লম্বালম্বি। লম্বালম্বি ভাবে, রাইট। আরো সহজ করে যদি বলি, হরিজন্টালি মানে হচ্ছে আপনার রো বরাবর, বা এটাকে কি বলি, পাশাপাশি একদম। ধরেন একটা মই আছে, মইটা কি বেয়ে বেয়ে আপনি উপরে উঠে যাচ্ছেন, মই বেয়ে উপরে ওঠা নিচে নামা, এটা হচ্ছে ভার্টিক্যালি। মই বেয়ে উপরে ওঠা নিচে নামা, এটা হচ্ছে ভার্টিক্যালি, বা সিঁড়ি বেয়ে উপরে নামা নিচে নামা, সেটা হচ্ছে ভার্টিক্যাল। আর হরিজন্টাল হচ্ছে আমরা যে নর্মাল সারফেসে হাঁটাচলা করি, এটা হচ্ছে হরিজন্টাল, মানে কি পাশাপাশি বা সমান্তরাল। যেটা খুব সহজভাবে, এটা হচ্ছে লম্বালম্বি বা রো বরাবর, আর এটা হচ্ছে কলাম বরাবর। তো আমরা এতক্ষণ কি দেখলাম? হরিজন্টাল টাইপ টুল দেখলাম। এবার আসি ভার্টিক্যালে। ভার্টিক্যাল টাইপ টুল, বা আমরা আসলে মেনলি 1 নম্বরটা নিয়েই কাজ করব, পরেরগুলো নিয়ে অত বেশি কাজ করা হবে না, খুব কম কাজ করা হবে। তো ভার্টিক্যাল টাইপ টুলটা যদি আপনি ক্যালিগ্রাফি করেন বা টাইপোগ্রাফি টাইপের কিছু করেন, তাহলে ভার্টিক্যালি টাইপ টুলটা আমরা ইউজ করি। এই টাইপটা একটা কোশ্চেন ছিল, ক্যালিগ্রাফি কি আপনার ওই যে টেক্সটুলের মতো করা যায় নাকি না, ব্রাশ টুল ইউজ করতে হবে? না, আপনি ব্রাশ টুল ইউজ করে করতে পারেন, অথবা আপনার যদি ক্রিয়েটিভিটি ভালো থাকে, আপনি টাইপ করে সেটাকে আপনি কাস্টমাইজ করবেন, কাস্টম করে নেবেন। ম্যাক্সিমামে যা দেখানো যাবে ক্যালিগ্রাফিটা? হ্যাঁ, মানে ক্যালিগ্রাফিটা আজকে একটু দেখানো যাবে, মানে আজকে দেখানো হবে নাকি নেক্সট ক্লাসে দেখানো হবে? ক্যালিগ্রাফি আমরা আসলে দেখবো না, কারণ আমি নিজেই ক্যালিগ্রাফি করি না। না না, ওই দিনকে আপনাকে ওই যে মাপকাঠির একটা দেখেছিল তো, যে ফ্রেন্ডের লোগো হ্যাঁ বটার হ্যাঁ, ওটা লোগো বলতেছে ওটা ওই যে হচ্ছে, ওই দিন হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, মাপকাঠি। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওই যে ইলাস্ট্রেটরে। কোকাকোলার মতো, ওটাও বলতেছে আর কি, ক্যালিগ্রাফি করে যদি করা যেত আর কি। হ্যাঁ, আমি তো আসলে ক্যালিগ্রাফি পারি না। ক্যালিগ্রাফি মানেই হচ্ছে আপনার ক্রিয়েটিভনেস। আগে আপনাকে চিন্তা করতে হবে যে এটা দিয়ে কিভাবে করা যায়, মানে কি অ্যাঙ্গেলে আপনাকে করতে হবে। যেমন আমি করেছিলাম, ও সরি এটাতে নাই, যে আমি বাংলা ফন্টকে ক্যালিগ্রাফি করেছিলাম, খুব কম আসলে কাজ করা হয় না। ওই প্রিন্ট মিডিয়ার কাজ যখন আপনি করবেন, এই সব কাজ খুব কম করা হবে, অবসর সময় করা। আমি কয়েকটা যেমন বাগধারা দিয়ে করেছিলাম, নাই কাজ তো খইবাজ, অগাধ জলের মাছ। আমার পিসিটা আসুক, এরপরে আমি দেখাবো। তো ওটা করতে গেলে হয় কি, যে আপনি নর্মাল ফন্ট দিয়েই কাজ করবেন। যেমন এই যে একটু আগে যে বাংলাদেশটা লিখলাম, আপনি বাংলাদেশটাকে কি করবেন, এই ফন্টটাতেই আপনি কাজটা করবেন। বাট এটা হচ্ছে ইলাস্ট্রেটরে সুবিধা বেশি, ফটোশপে আসলে ক্যালিগ্রাফিটা টাফ হয়ে যায়। ইলাস্ট্রেটরে আমরা শেপে কনভার্ট করে নিয়ে তারপরে কাজ করব। এটাকে আবার আপনার এখান থেকে শেপে কনভার্ট করতে হবে, টাইপ থেকে কনভার্ট টু শেপ, শেপে কনভার্ট করে এই যে এরপরে হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার এই প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে আপনি কি করবেন, ইলাস্ট্রেটর তো ক্রিয়েট আউটলাইন করে এক্সপান্ড করে তারপর হচ্ছে কাজ করবেন। আর কিন্তু এখানে ওই ব্রাশ দিয়ে আমি ট্রাই করছিলাম, হয় না আর কি, ক্যালিগ্রাফি শেখা দরকার। অনেক টাফ, অনেক টাফ, বাট শিখে নিতে পারলে আবার কাজ হবে। তো এটাকে শেপে কনভার্ট করে নিয়ে এরপরে হচ্ছে আপনি মডিফাই করবেন, অনেক কাহিনী আছে। ম্যাম এটা একটু আরেকবার দেখাবেন, কোনটা? এই যে শেপে কনভার্ট করাটা। আমরা ডিরেক্ট সিলেকশন টুল, আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। আপনি যখন কোনো একটা টেক্সটকে লিখছেন, এই টেক্সটটাকে যদি শেপে কনভার্ট করতে চান, তাহলে টাইপ থেকে কনভার্ট টু শেপ, এখানে ক্লিক করলে শেপে কনভার্ট হয়ে যাবে। আবার হচ্ছে রেস্টিরাইজ টাইপ লেয়ার, যদি লেয়ারে কনভার্ট করতে চান, এখন তো কিসে আছে, টেক্সট ফরম্যাটে আছে। আর সারাহান একটা কোশ্চেন করেছিলাম না, যে ম্যাম আমি এখানে কি ওই যে কালার দিতে পারবো কিনা, যে লাল থেকে যেতে যেতে সবুজে, বলেছি লেয়ারে কনভার্ট করে নিতে হবে। তখন আমরা টাইপে আসব, টাইপ থেকে এই যে রেস্টিরাইজ টাইপ লেয়ার, আপনি এটাকে শেপে যেমন কনভার্ট করতে পারবেন, টাইপ লেয়ারও কনভার্ট করতে পারবেন। দেখেন শেপে কনভার্ট করলাম, শেপে কনভার্ট করার পর তবে মনে রাখতে হবে, আপনি টেক্সটকে একবার যদি শেপে কনভার্ট করেন, সেটাকে আবার ঘুরে এসে টেক্সটে কনভার্ট করতে পারবেন না। যেটা ইলাস্ট্রেটরেও বলবো,
যে টেক্সটকে আপনি টেক্সটকে শেপে কনভার্ট করতে পারবেন, এক্সপান্ড করতে পারবেন, ক্রিয়েট আউটলাইন করতে পারবেন, বাট কোনো শেপকে মানে ওইটাকে যদি আবার টেক্সটে কনভার্ট করতে চান সেটা পারবেন না। যেটা দেখছিলাম ভার্টিক্যালি টাইপ টুল, এটা হচ্ছে এখান থেকে ক্লিক করব, আপনি কোনো কিছু যদি লিখে যান, এন্টার, তখন কি হচ্ছে ডান দিক থেকে নিচের দিকে কাজ করে বাম দিকে আসছে। এটা নিচের দিকে কেন আছে, এই যে এখানে আপনার প্যারাগ্রাফটা আছে, উপর থেকে নিচের দিকে সে লিখবে, মিডল অ্যালাইনমেন্ট করলে মিডল থেকে লিখে যাবে। আর যদি আপনি এটাকে কি করেন, এই যে নিচের দিক থেকে লিখে যাবে, তাহলে আপনি যখন লিখবেন তখন এটা কি করবে, নিচের দিক থেকে উপরের দিকে লিখে সেন্ড করবে। ওকে, আর সেম এজ সব আগের মতোই, টেক্সট কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে স্টাইল চেঞ্জ করবেন, কিভাবে কালার চেঞ্জ করবেন, সব আগের মতো। এরপরে একটা আছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। আমরা যখন মাস্কিং শিখব তখন এই দুইটা টুলসের কাজ আরো ভালোভাবে দেখব। মাস্কিং হচ্ছে, সাপোজ আপনি টাইপ টুল দিয়ে কিছু একটা লিখলেন, লেখার পরে এই টেক্সটটাকে সিলেকশনে কনভার্ট করতে চাচ্ছেন, মানে সিলেকশন করতে চাচ্ছেন, তখন আপনাকে কি করতে হবে, এই যে থাম্বনেইলের উপরে এসে কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে, সিলেকশন হবে। এরপর আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, মুভ করে দিতে পারি, তারপরে কাজ করতে পারি। বাট এখন যে সে কি অবস্থা আছে, টেক্সট অবস্থায় আছে, সে কিন্তু ডিলিট হচ্ছে না, কাজও করছে না, কোনো কিছুই হবে না। তাহলে আমরা এখন কি করব, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের এখানে আছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। ও হচ্ছে ভার্টিক্যালি কাজ করবে, যখনই আপনি ক্লিক করবেন আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি লিখেন, লেখা কমপ্লিট, সিলেকশন হয়ে গেছে, আচ্ছা একটা মিনিট, সিলেক্ট করেন, আমরা এখান থেকে লিখি BANGLA বাংলাদেশ। যখন এটাকে এন্টার দিবেন, এই যে দেখেন সিলেকশন হয়ে গেছে, একটা নতুন লেয়ার নিয়ে নেন। আপনি এখান থেকে যেমন কালার অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যে অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করছেন, অথবা যদি কোনো পিছনে ছবি থাকতো, আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ এই ইমেজটাকে নিয়ে আসি, পেস্ট করে দিলাম, লেয়ার, আবার হচ্ছে এখানে লিখি বাংলাদেশ, লিখলাম। এরপরে যদি আপনি এটাকে ডিলিট করে দেন, ও অটোমেটিক্যালি কি করবে, ওই যে টেক্সটটা যতটুকু হয়েছে ততটুকুকে সে ডিলিট করে দেবে। এটা কিন্তু এখন ডিলিট হয়ে গেল, নিচে কিন্তু কিছু নাই, ওই যে দেখেন। বিষয়টা বুঝতে পেরেছি? আচ্ছা, সাপোজ আপনি একটা ছবি নিয়ে আসছেন, এখন টাইপ টুল দিয়ে ভার্টিক্যালি টাইপ মাস্ক টুল, ভার্টিক্যালিটা না, আমরা হরিজন্টালতে দিয়ে দেখি। হরিজন্টালি দিয়ে আপনি কি লিখলেন, বাংলাদেশ লিখলেন। আমি এখানে বাংলাদেশটাকে একটু আরো বোল্ড করে দিই, ব্ল্যাক করে দিই। ওকে, সিলেকশন শেষ করলাম। এই যে সিলেকশনটা আসছে, এটাকে যদি এখন আপনি ডিলিট করে দেন, কন্ট্রোল ডি সরান, এই জায়গাটুকু ডিলিট হয়ে গেছে। সেটা কিভাবে বুঝবেন, আমি আইটাকে অফ করে দিই, ওই যে নিচের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। অন্য একটা লেয়ার নিয়ে আসি, কালার অ্যাপ্লাই করে দিই, এটাকে নিচে পাঠাই, এই যে দেখেন, বুঝতে পেরেছেন?
বুঝছি ম্যাম, ওইটা ভার্টিক্যাল মাস্ক টুলের কাজ হয়। মাস্কিং করলাম আর কি। তো এই মাস্কিং ও, আমরা আচ্ছা, আরো ভালোভাবে দেখব কবে, যেদিন আমরা মাস্কিং শিখব। এখন জাস্ট কাজটা কিভাবে করে এটা জেনে নিলাম, এটা নিয়ে এখন মাথা ব্যথা বা কোনো চিন্তা করার দরকার নেই। আপনি শুধু এই যে প্রথম যে টুলসটা আছে হরিজন্টাল টাইপ টুল, এটা নিয়ে চিন্তা করেন। আর এই যে মাস্ক টাইপ টুল এগুলো দেখার দরকার নেই, জাস্ট একটু জেনে রাখলাম। ওকে, যে কি হবে সিলেকশন জি, জি। হবে। কারণ আমরা ক্লিপিং মাস্ক যেদিন শিখবো সেদিন লেয়ার থেকে কিভাবে ক্লিপিং মাস্ক করে, তারপরে টাইপিং মাস্কিং কিভাবে করবেন, এরপরে লেয়ার মাস্কিং কিভাবে করবেন, এগুলো আবার দেখবো। মাস্কিং এর জন্য আবার আলাদা। টাইপ টুলে তাহলে আর কারো কোনো প্রবলেম নেই? যারা পরে জয়েন করছেন তারা তো এখন কিছুই বুঝবে না, তাদের কাছে তো প্রবলেম সবই। ম্যাম কিছুই তো বুঝলাম না। ম্যাম আমার প্রবলেম নাই কোনো। প্রবলেম নাই কোনো? পরে জয়েন করেও প্রবলেম নাই? ম্যাম এগুলো আমি পারি বেসিক। ভালো। রেক্টেঙ্গেল টুল, এগুলো হচ্ছে শেপ টুল। রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি কি করতে পারবেন, লম্বালম্বি, আয়তক্ষেত্র, চতুর্ভুজ যে কোনো কিছু আর্ট করেন, যে কোনোভাবে আর্ট করেন, অ্যাজ ইউর উইশ। আর আর্ট করতে পারবেন। আর যদি একদম অ্যাকুরেট মানে দৈর্ঘ্য প্রস্থ সমান চান, জাস্ট শিপটাকে চেপে ধরেন, আপনি লম্বালম্বিভাবে টানেন বা পাশাপাশি টানেন, কোনো লাভ নেই। ও হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ঠিক রেখে কি করবে, ক্রিয়েট করবে। অথবা আপনার যদি মানটা জানা থাকে, মান বলতে ওয়াইড আর হাইট যদি জানা থাকে, আপনি জাস্ট এসে একটা ক্লিক করবেন কোথায়, ব্যাকগ্রাউন্ডের উপরে। টুলসটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করেন, ওয়াইড আর হাইট দিয়ে দেন সাপোজ 500 পিক্সেল বাই 500 পিক্সেল। যে এত সাইজের আমার একটা আয়তক্ষেত্র দরকার বা একটা রেক্টেঙ্গেল দরকার, এন্টার প্রেস করেন, অটোমেটিক্যালি রেক্টেঙ্গেলটা চলে আসবে। তো আমি রেক্টেঙ্গেল নিয়ে ক্লিক করলে এই যে এই বক্সটা চলে আসে। আমি আপনি তো হচ্ছে আপনি এগুলো আঁকলে আমি আঁকতে পারি না আর কি। মাঝ ক্লিক করলে এই বক্সটা চলে আসে। না না, মাঝখানে ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না, ক্লিক করে ধরে রাখেন মাউস, ছেড়ে দেওয়া যাবে না, এরপরে টানেন। ও আচ্ছা। ছেড়ে দিলেই বক্স প্যানেল চলে আসবে। আচ্ছা, এই জন্য হ্যাঁ তো। ওকে, তো এই যে রেক্টেঙ্গেলটা আসছে, আসার পরে বা আপনি যে এই শেপ টুল সিলেক্ট করছেন, এরপরে দেখেন কন্ট্রোল প্যানেল চেঞ্জ, কন্ট্রোল প্যানেল চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা আমরা একটু ব্রেক নেই। হ্যাঁ, রেক্টেঙ্গেলে তো এই শেপ সিলেক্ট করার পরে দেখেন কন্ট্রোল প্যানেলটা চেঞ্জ হয়ে গিয়েছে। ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন ফিল, ফিল বলতে কি বোঝাচ্ছে, যে টোটালটা জুড়ে সে রং করে দিবে বা ভরাট করে রং করবে। এখান থেকে আপনি ফিল কালার চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন, জাস্ট ফিল কালারের উপরে গিয়ে ক্লিক করেন, এরপরে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশনগুলো কি কি? ফার্স্টের যে বক্সটা দেখতে পাচ্ছি, যে একটা হোয়াইট কালারের মধ্যে রেড কালারের কি একটা দাগ দেওয়া আছে আড়াআড়ি ভাবে। এর মানে হচ্ছে আপনি যদি এখানে এসে ক্লিক করেন কোনো কালার হবে না। এই যে দেখেন রং চলে গেছে। এখানে যদি ক্লিক করেন কোনো কালার থাকবে না, নাল হয়ে যাবে, এটাকে বলা হয় নাল। এরপরেরটা হচ্ছে সলিড কালার। দ্যাট মিন্স এই সলিড কালারটা থাকা অবস্থায় আপনি যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারবেন, আপনার পছন্দের যে কোনো কালার এখান থেকে পিক করে দিতে পারবেন। তারপরের যে বক্সটা দেখতে পাচ্ছি, আমরা এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট শিখে এসেছিলাম, সেই গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এখন আর এই গ্রেডিয়েন্ট পুরোটা ব্যাকগ্রাউন্ড জুড়ে হবে না, জাস্ট এই বক্সটার মধ্যে হবে। গ্রেডিয়েন্টটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ডেমো গ্রেডিয়েন্ট আছে, আপনি কোন গ্রেডিয়েন্টটা ইউজ করতে চান এখান থেকে দিতে পারেন। অথবা আপনার পছন্দের যদি কোনো কালার থাকে, যে আমি নিজে একটা গ্রেডিয়েন্ট বানাবো, জাস্ট এই কালারের উপরে এসে ক্লিক করেন, অথবা যেখানে ক্লিক করলেও অ্যাড হবে, আপনি এখান থেকে কালার চুজ করতে পারবেন বা কালারের উপরে ক্লিক করেন, কালারগুলো চেঞ্জ করে দেন যে কি কি কালার। ধরেন আমি লাল, এরপরে কি সবুজ, এখানে দিলাম ধরেন হলুদ,
দিলাম ধরেন ভায়োলেট। এই কালারটা অ্যাপ্লাই করতে চাই, ওকেতে দেই। দেওয়ার পরে এই যে 5টা অপশন ছিল না, লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, কোন পার্টটা আপনি চান সেটা সিলেক্ট করলেন। এই গ্রেডিয়েন্টটা কি ছিল, জাস্ট ড্র্যাগ করতে হতো, এইভাবে ড্র্যাগ করলে ও হচ্ছে কালারগুলোর অ্যাঙ্গেলগুলো চুজ করতে। এখন আর ওইটা নেই, এখান থেকে আপনাকে কালার ঘোরাতে হবে। যে আপনি যদি ঘোরাতে চান এখান থেকে ঘোরাবেন, অথবা এই যে এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন। কোনটাকে সিলেক্ট করে দিবেন, ডান পাশে যে ঘর দেখা যায় এটা হচ্ছে রিভার্স, যে গ্রেডিয়েন্টটাকে রিভার্স করতে চান কিনা, জাস্ট ক্লিক করলে গ্রেডিয়েন্ট রিভার্স হয়ে যাবে। ক্লিক করলে কি হবে, আগের অবস্থায় ফিরে আসবে। স্কেল মানে হচ্ছে যত বেশি স্কেল হবে তত কালারগুলা একটা আরেকটার চেয়ে ছড়ায় যাবে, আর যদি যত কাছাকাছি আসবে তত কালারগুলা এই যে একজন আরেকজনের কাছাকাছি চলে আসবে। 100 হচ্ছে পারফেক্ট। আর অ্যালাইন উইথ লেয়ারের সাথে এটা টিকমার্ক অবস্থায় থাকবে। তো এখান থেকে আপনি গ্রেডিয়েন্টও ইউজ করতে পারছেন। এবার আপনার মনে হলো না আমি গ্রেডিয়েন্ট দিতে চাই না, আমি প্যাটার্ন দিতে চাই এটার মধ্যে, এই যে প্যাটার্ন আছে, প্যাটার্নে ক্লিক করেন, সেম এজ প্যাটার্ন আপনি এখান থেকে পাবেন। কোন প্যাটার্নটা লোড করতে চাচ্ছেন লোড করেন, অথবা ওই যে প্যাটার্ন অপশন থেকে এখানে প্যাটার্ন লোড করে নিয়ে আসেন, এরপরে অ্যাপ্লাই করেন আপনার পছন্দের প্যাটার্নগুলো। সব কিছু বাদ আপনি এখানে সলিড কালার যে সিলেক্ট করেছিলেন, আপনার মনে হচ্ছে যে এখান থেকে আমি যে কালারটা চাচ্ছি সেটা ডেমো সোয়াচটা এখানে নাই, তাহলে এই যে একটা ঘরের মতো অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করেন, কালারের প্যানেল চলে আসবে। কোন কালারটা আপনার প্রয়োজন সেই স্লটটা সিলেক্ট করেন এবং আপনার পছন্দের কালারটা পিক করেন, অথবা কোনো ইমেজ থাকলে ইমেজ থেকেও আপনি পিক করে নিতে পারেন। বুঝতে পেরেছি এতটুকু। ফিল কালার, জি ম্যাম বুঝতে পারছি। ফিল কালারের পাশে আছে কি স্ট্রোক। স্ট্রোক মানে হচ্ছে বর্ডার, চারপাশে। স্ট্রোক মানে কি বর্ডার। এই স্ট্রোকটা দেখানোর আগে আমরা এই যে স্ট্রোকে এসেও সেম কাহিনী ঘটবে, জাস্ট আমরা এখান থেকে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই। 2 পিক্সেল আছে, কিছুই বোঝা যাবে না। আমরা স্ট্রোকটাকে এখান থেকে একটু বাড়িয়ে দেব, খুব বেশি বাড়াবো না, খুব বেশি বাড়ালে আবার আমরা এখানে 20 করে দিলাম। 20 করে দিয়ে এখন আমি স্ট্রোকে ক্লিক করি, সেম অ্যাজ নাল দিলে কোনো কালার হবে না, সলিড কালার চাইলে দিতে পারেন, গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন, অ্যাজ ইউ উইশ, প্যাটার্ন চাইলে এখান থেকে প্যাটার্নও ইউজ করতে পারবেন আপনার পছন্দ মতো। আর যদি কোনো কালার আপনার পছন্দের থাকে আপনি এখান থেকে চুজ করে সেই কালারটা অ্যাপ্লাই করে দিবেন। এখান থেকে ওই যে এই সাইজটাকে আপনি বড় ছোট করতে পারেন, যে অনেক বড় দিতে চাচ্ছেন নাকি ছোট দিতে চাচ্ছেন। তো দেখেন আপনি যখন সাইজটা বড় করছেন একটা সময় এসে আপনার বর্ডার ফিল কালারটাই তো দেখা যাচ্ছে না, স্ট্রোকটাই একদম গ্র্যাব করে নিচ্ছে। এটা কেন প্রবলেম হচ্ছে? এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি পাশের যে বক্সটা আছে এই বক্সে চলে আসেন, ড্রপ ডাউনে ক্লিক করেন। ক্লিক করলে এইরকম একটা প্যানেল আসবে। প্যানেলটার ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে হচ্ছে যে স্ট্রেট লাইন হবে কিনা। এই স্ট্রেট লাইন হচ্ছে এই যে স্ট্রেট লাইন, নাকি ড্যাশ হবে, ড্যাশে ক্লিক করলে এই যে এরকম ড্যাশ হবে, নাকি ডট ডট হবে, ডট ডট আসবে। তো পরে কি আছে অ্যালাইন। অ্যালাইনটা মানে হচ্ছে যে ফিল কালারের সাথে স্ট্রোকটা ভিতরের দিকে থাকবে নাকি বাহিরের দিকে থাকবে, নাকি মিডল বরাবর থাকবে। এই যে ফার্স্টের যেটা এটা হচ্ছে ইনসাইড, ভিতরের দিকে থাকবে। দ্বিতীয়টা হচ্ছে কি মিডল বা সেন্টার, এর পরেরটা হচ্ছে আউটসাইড, বর্ডার বাহিরের দিকে থাকবে। আর এখানে এসে ক্যাপ, এই যে বর্ডারে আপনি ড্যাশ ড্যাশ দিয়েছেন, যদি ড্যাশ ইউজ করেন ক্যাপটা এখন কি অবস্থায় আছে, এই অবস্থায়। ক্যাপটাকে আপনি রাউন্ডও করে দিতে পারেন, অথবা যে অবস্থায় ছিল তার চেয়ে একটু বাড়িয়ে দিলেন। আর এরপরে কর্নার, মানে প্রত্যেকটা কর্নারে যদি কোনো স্ট্রোক থাকে ড্যাশ আকারে, এই কর্নারগুলোকে আপনি চাইলে একটু রাউন্ড করে দিতে পারেন। এই যে দেখেন এই কর্নারটা একটু রাউন্ড হয়ে গিয়েছে।
অথবা একদম ইকুয়াল করে কেটে দিতে পারেন। এই যে ইকুয়াল করে কাটা হয়ে গিয়েছে। তো মোর অপশনে ক্লিক করলে আরেকটা প্যানেল ওপেন হয়ে যায়। সব ওকে আগের মতোই, জাস্ট একটা বেশি কি এই যে ড্যাশ লাইন, ড্যাশ লাইনটা এখান থেকে আপনি ড্যাশ লাইন বাড়াতে পারেন, যে যত বেশি বাড়াবেন তত বেশি ড্যাশ লাইন আসবে, অনেক বেশি ড্যাশ লাইন আসবে। আর গ্যাপটা যত বাড়াবেন তত হচ্ছে বাড়বে, আর যদি কমিয়ে দেন আরো কম হতে থাকবে। ওকে ম্যাম রেক্টেঙ্গেল মার্কিও টুল কি এই কাজ করা যায় না? এগুলো একই না নাকি? হ্যাঁ একই। ওই মার্কিও টুলটা ছিল সিলেকশন হয়ে আসতো, আপনাকে কষ্ট করে লেয়ার নিতে হতো, এরপরে কালার অ্যাপ্লাই করতে হতো। বাট এখন যেটা দেখছি এটা হচ্ছে অটোমেটিক্যালি লেয়ার নিয়ে নিবে, আপনাকে কষ্ট করে লেয়ার নিতে হবে না, এবং আপনি খুব সহজে ফিল কালার চেঞ্জ করতে পারবেন। আর অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিট এগুলা প্রেস করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে ইরফান? জি ম্যাম। ওকে মানে রেক্টেঙ্গেল দিয়ে সিলেকশন করা যাবে? আমি যদি ওই ইশার মতো সিলেকশন করতে চাই শেপ নিয়ে, শেপের মতো করতে চাইলে করতে পারবেন। সেজন্য আবার এই থাম্বনেইলের উপরে আসবেন, কন্ট্রোলে ক্লিক করে এখানে প্রেস করেন, এই যে দেখেন সিলেকশন আসছে। তখন অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট দিলে কিছুই হবে না, কারণ জাস্ট সিলেকশন হয়েছে। আপনাকে তখন কি করতে হবে, এই রেক্টেঙ্গেলটাকে লেয়ারে কনভার্ট করতে হবে। চলে যাব এডিট, এডিট থেকে সরি রেস্টেরাইজ লেয়ার করে দেন, এই যে লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এরপরে কন্ট্রোল ধরে আপনি এখানে ক্লিক করেন, অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট, তখন আপনি কাজ করতে পারবেন। আচ্ছা রেস্টারাইজ করলে মানে এটা আমার হাতে চলে আসবে? হ্যাঁ মানে লেয়ারে কনভার্ট করে নিতে হবে, লেয়ারে কনভার্ট লেয়ারে এটা রাইট আমার বাটনে মতো ক্লিক করে করে ভিডিও। কনভার্ট থ্যাংক ইউ। করে তখন আপনি এটাকে নিজের মতো করে এডিট করতে পারবেন। রেক্টেঙ্গেল নিয়ে কারো কোনো প্রশ্ন নেই? এরপরে আসি, আচ্ছা এখানে যে পার্টটা ছিল এই যে নিউ লেয়ার, কম্বাইন শেপ, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড, এটা দেখাচ্ছি না কারণ আমরা যখন এই যে এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিও টুল বা ইলিপ্টিক্যাল টুল দেখেছিলাম তখন কিন্তু এই পার্টটা দেখে আসছি, এই যে অ্যাড করা, ডিলিট করা, ইন্টারসেক্ট করা দেখে আসছি, মনে আছে? জি ম্যাডাম মনে আছে। তো রেক্টেঙ্গেলের পরে কি আছে, রাউন্ড রেক্টেঙ্গেল। সেম অ্যাজ রেক্টেঙ্গেলের মতো, জাস্ট কর্নারগুলো একটু রাউন্ড হবে। আমি রাউন্ড রেক্টেঙ্গেল সিলেক্ট করার সাথে সাথে সব উপরের অপশন সব ঠিক থাকবে, শুধু একটা জিনিস বেশি আছে, সেটা কি রেডিয়াস। রেডিয়াসটার মানে হচ্ছে যে কোণাগুলা কতটুকু কি হবে, রাউন্ড হবে। এটা হচ্ছে 1 থেকে শুরু করে 1000 পিক্সেল পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি এট ফার্স্ট 10 পিক্সেল ইউজ করলাম, যেখানে 10 দিয়ে একটা রেক্টেঙ্গেল এখানে ক্রিয়েট করি এতটুকু। এরপরে আমরা কত দেব, আমরা ধরেন দিলাম 30, মানে 30 পিক্সেল দিয়ে আরেকটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব, জাস্ট ডিফারেন্সটা বোঝার জন্য। এরপরে ধরেন আরেকটা দিলাম, এটা হচ্ছে 50 এই মশারে মাইরা বুট বানাই দিল, এটা কত 50। তারপরে আরেকটা দিলাম ধরেন 100 দিয়ে আমরা এখানে একটা ক্রিয়েট করি, এটা হচ্ছে 100। এরপরে দিলাম 500, এটা হচ্ছে কি 500 এর, আর এরপরেরটা 1000। যত বেশি রাউন্ড করবেন তত সার্কেলের কাছাকাছি সে চলে যাবে। তো এটা কত ছিল, ফার্স্টেরটা 10 পিক্সেলের, দেখেন 10 পিক্সেলে সে এতটুকু রাউন্ড করেছে। এরপরেরটা ছিল 30, তারপরেরটা কি ছিল এই যে 50, এরপরে 100, 500, 1000। আপনি এইভাবেও কাজ করতে পারেন। আর আপনার যদি মানটা জানা থাকে, যেমন আমরা যখন বিজনেস কার্ড বানাবো আপনার মানটা জানা আছে, তখন আপনি রাউন্ডেড রেক্টেঙ্গেল নেবেন, জাস্ট
আর্টবোর্ডের উপরে এসে একটা ক্লিক করবেন, এরকম একটা পপ আপ প্যানেল চলে আসবে। ওয়াইড আর হাইট নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর ওকেতে প্রেস করবেন, সেই অনুযায়ী সে কি করবে, কাজ করবে। তারপরেরটায় কি পাচ্ছি, ইলিপ্টিক্যাল টুল। ইলিপ মানে কি, সার্কেল। আপনি এরকম লম্বাটে সার্কেল আর্ট করতে পারেন, এইভাবে সার্কেল আর্ট করতে পারেন। আর যদি অ্যাকুরেট সার্কেল চাই তাহলে কি করতে হবে, শিফট চাপ দিতে হবে, শিফট চেপে ধরে রাখতে হবে। শিফট চেপে ধরে আপনি যদি নিচের দিকেও টানেন অথবা পাশাপাশি টানেন কোনো লাভ হবে না। সে একদম দৈর্ঘ্য প্রস্থ সমান রেখে আপনাকে সার্কেলটা সেট করে দেবে। এরপরের মজার একটা অপশন আছে, সেটা হচ্ছে পলিগন টুল। পলিগন টুলটা করার আগে আমি এখান থেকে এগুলো সব অফ করে দিয়ে আসি। ওকে, পলিগন টুলটা কি, পলিগন টুলেও সেম আপনার ফিল, কালার, স্ট্রোক, তারপরে এই সব ঠিক থাকবে। জাস্ট এখানে এসে একটা বাড়তি জিনিস আছে, সাইড, মানে কতগুলো হাত হবে বা অ্যাঙ্গেল হবে অথবা এডস হবে। এখানে 5 দেওয়া আছে, আপনি 5 এডসে 5 না, আমি এখানে 7, আচ্ছা 5ই থাকুক। 5 দিয়ে আমি এখানে একটা পলিগন আর্ট করলাম। ওকে, এটা হচ্ছে 5 এডসের। আমি যদি এখানে 9 দেই তাহলে কি হবে, 9 এডসের একটা হবে। ম্যাম আপনি যখন আঁকতেছেন আঁকার পরবর্তীতে আপনি নাড়াইতে পারতেন, এটা কিভাবে করতেন? স্পেস ধরে রাখছি, সেই দ্বিতীয় ক্লাসে বলেছিলাম, স্পেস ধরছি। তারপরে এইখানে ধরেন আমি 20 দিলাম, 20, আবার আর্ট করছি, একটু ছোট করে স্পেস ধরে রেখে মুভ করাচ্ছি। ছেড়ে দিচ্ছি। আবার এখানে যদি আপনি আরো বেশি দেন, ধরেন দিলাম 100 দিয়ে করলাম, যত বেশি সাইড হবে তত সার্কেল হওয়ার, পলিগন টুল কি হয়ে যাবে, সার্কেল হয়ে যাবে। 5টা কত ছিল, 9টা, 20টা 100। এখন আমি এখানে 5টা শেপে দিলাম, 5টা এডস রেখে আমি কি করতে চাই, কাজ করতে চাই। জাস্ট এখানে এসে একটা ক্লিক করব, মাউসের লেফট বাটনে একটা ক্লিক করলাম, এরকম একটা প্যানেল চলে আসছে। প্যানেলটা চলে আসার পর নাম্বার অফ সাইড কয়টা আছে, 5টা আছে। তারপরে দেখেন কিছু বক্সের মতো আছে, স্মুথ কর্নার, আমি কর্নারটাকে স্মুথ করে দিলাম, এটা টিকমার্ক দিয়ে ওকেতে প্রেস করলাম। করার পরে এই যে এইখানে যে শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপ আর এই শেপ দুইটা কিন্তু একই, ওরও 5টা কর্নার, এর কাছেও 5টা কর্নার আছে, বাট আমি এই যে কোণাগুলো হয়েছিল কোণাগুলোকে স্মুথ করে দিয়েছি, যে কারণে এটা একটু রাউন্ড হয়ে গিয়েছে। আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এখন স্মুথ কর্নারটাকে অফ করে দিলাম, শুধু স্টারটাকে অন করে দিলাম। অন করে দিয়ে ওকেতে প্রেস করি, এই যে দেখেন স্মুথটাকে অফ করে দিয়ে জাস্ট স্টার করে দিয়েছি। আবার স্টারটা অন থাকা অবস্থায় আমি সাইড 50% ওকে থাকুক, স্মুথ ইনডেন্টস দিয়ে দিলাম, মানে স্টারের যে ইনডেন্টসগুলো আছে এই ইনডেন্টসগুলো স্মুথ হবে, যে ভিতরের পার্টগুলো। ওকেতে প্রেস করি, এটা হচ্ছে এটা ডিফারেন্স। পলিগন টুলে কারো কোনো কোশ্চেন? আমি স্লাইড বাটন ক্লিক করে যে বক্সটা আনলাম, এই বক্সটা না ক্লিক করে আপনি যে শেপটা আঁকার পরে যদি আমি কাস্টম মানে নিজে পরে যদি কাস্টম সাপোর্ট করতে চাই, তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন, সেটার জন্য আমাদেরকে ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে হবে। মানে অলরেডি আপনি কাজ করে ফেলছেন, যেমন এই শেপটাই কাজ করে ফেলেছেন, এইটাকে আপনি মডিফাই করতে চাচ্ছেন, তাহলে আবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে, ওটা আবার আলাদা। ওই যে ডানে লেয়ারের পাশে যে প্রপার্টিজ থাকে এখানে গেলে এগুলো আসবে না, না ওটাতে আসবে না। আচ্ছা আচ্ছা। তো আমরা একটা জিনিস বাদ রেখে গেলাম, আপনার একটা ট্রায়াঙ্গেল দরকার, জাস্ট সিলেক্ট করেন, এখান থেকে 3টা কোণা দিয়ে দেন, 3টা হাত হবে, এরপরে হচ্ছে আপনি একটা ট্রায়াঙ্গেলও আনতে পারেন।
দেখেন ট্রায়াঙ্গেলটা কি হচ্ছে, রাউন্ড হচ্ছে, বাট এইরকম ট্রায়াঙ্গেল না, কারণ ওই যে আমার স্টার করা আছে, স্টার অফ করে দেন, এরপরে হচ্ছে আপনি ওকেতে প্রেস করেন, তাহলে একদম ট্রায়াঙ্গেল আসবে, ত্রিভুজ আর কি। আর দুইটা টুলস আছে, লাইন টুল। লাইন টুলটা হচ্ছে, আমি এখান থেকে এটা কমায় রাখি, আপনি যে কোনোভাবে লাইন টানতে পারেন, যে এইভাবে লাইন টানতে পারেন, এইভাবে লাইন টানতে পারেন, যে কোনোভাবে আপনি আপনার পছন্দের লাইনগুলো টানতে পারেন। যদি আপনি একদম সোজা মানে স্ট্রেট লাইন চান, তাহলে যখনই আপনি লাইনটা টানছেন, এটা তো মুভ করছে, মাউসে ক্লিক করে চেপে ধরে মুভ করাচ্ছি, আপনি একটু কষ্ট করে শিপটাকে চেপে ধরেন। শিপটা চেপে ধরলে যে ও কী চিনে, এভাবে লম্বা লম্বি লাইন চিনে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলো সে চিনে। যে আপনি যদি একদম স্ট্রেট লাইন দিতে চান, তাহলে একটু কষ্ট করে শিপটাকে চেপে ধরতে হবে। তো এখন আসি, এখন আমি যে লাইনটা টানছি এটা হচ্ছে 2 পিক্সেলের। এটা কত, এই যে দেখেন 2 পিক্সেলের। আপনি এখানে পিক্সেলটাকে একটু বাড়িয়ে দেন, 5 করে দেন, এরপরে এখানে আরেকটা লাইন টানেন, এটা হচ্ছে 5 পিক্সেল। আবার এখান থেকে আরেকটু বাড়িয়ে দিই, ধরেন কত, 10 পিক্সেল করে দিলেন, লাইন টানেন, এটা হচ্ছে 10 পিক্সেলের। আবার এখান থেকে আরেকটা বাড়িয়ে দিই, 50 করে দেন, আরেকটা লাইন টানেন, এটা হচ্ছে 50 পিক্সেল। আরেকটু বাড়িয়ে দিই, 100 পিক্সেল। কি ছিল, 2, 5, 10, 50, 100। যত বেশি পিক্সেল হবে তত হচ্ছে সে কি করবে, রেক্টেঙ্গেল শেপের মতো কাজ করবে। ওকে, অথবা আপনি জাস্ট একটা ক্লিক করে যদি শেপ আর কি নিতে চাই, আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে নিব। লাস্ট আরেকটা মজার টুলস আছে, এটা দেখি, কাস্টম শেপ টুল। অনেক সময় ডিজাইন করতে গেলে আমাদের কিছু কাস্টম শেপ প্রয়োজন। এই কাস্টম শেপগুলো আমরা কোথায় পাবো? কাস্টম শেপগুলো এখান থেকে আপনি কাস্টম শেপ সিলেক্ট করেন, সব আগের মতো ঠিকঠাক থাকবে। এই যে দেখেন এখানে সে একটা এক্সট্রা জিনিস আছে, শেপ। এই ড্রপ ডাউনটাতে ক্লিক করেন, অনেকগুলো শেপ আসবে। যারা অ্যাডভান্স সফটওয়্যার ব্যবহার করছেন, মানে 2020, 2021, তাদের হচ্ছে গ্রুপ আকারে আছে, একটু খেয়াল করে দেখেন, মানে গ্রুপ আকারে আছে প্রত্যেকটা। ওইখানে ড্রপ ডাউনটাতে ক্লিক করলেই এগুলো চলে আসবে। আপনার যে শেপটা প্রয়োজন আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে আর্ট করেন, লম্বা এভাবে হবে, বাট পাশাপাশি টানলে এরকমটা হবে। শেপ চেপে ধরলে অ্যাকুরেট সাইজে কাজ করবে। এরপরে ধরেন অন্য আরেকটা শেপ প্রয়োজন, সাপোজ না, সার্কেল নেব না, এই যে আমরা ট্রায়াঙ্গেল দেখেছিলাম, ট্রায়াঙ্গেল আছে, ধরেন এই যে একটা বাটারফ্লাই নিলাম, বাটারফ্লাই নিয়ে তারপরে সাপোজ আপনার কাপ প্রয়োজন, কাপ নিলেন, আপনি আপনার পছন্দ মতো শেপ এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। তো এখন কোশ্চেন আসতে পারে না যে ম্যাম আমি এগুলোর কালার কিভাবে চেঞ্জ করব? জাস্ট সিলেক্ট করেন, অবশ্যই শেপ অ্যাক্টিভ থাকতে হবে। শেপ অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি এখান থেকে ফিল কালার চেঞ্জ করে ফেললেন, অথবা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্টও দিতে পারেন, যে গ্রেডিয়েন্ট ইউজ করে কাজ করছে। এটার কালার চেঞ্জ করতে চান, সিলেক্ট করেন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করেন। এখন আপনি কোশ্চেন করলেন যে ম্যাম আমি নিজে কি কোনো শেপ বানাতে পারবো? অবশ্যই আপনি নিজেও শেপ বানাতে পারবেন, তবে অবশ্যই শেপ দিয়ে শেপ বানাতে হবে, অন্য কিছু দিয়ে আপনি কিন্তু বানাতে পারবেন না। সাপোজ আপনি একটা শেপ একটা কিছু ক্রিয়েট করতে চান, কাস্টম শেপ, ধরেন এরকম কিছু, যে কি করা যায়, আমি একটা ইলেকট্রিক্যাল টুল নিলাম, নেওয়ার পরে এখান থেকে ইরেজার টুলটা নিয়ে আসি,
এখন তো সে কাজ করবে না ইরেজার টুলে, কারণ এটা রেস্টিরাইজ করে নিতে হবে, আর রেস্টিরাইজ করে ফেললে আমরা আবার শেপে কনভার্ট করতে পারবো না। সো এখন কি করতে হবে, ওই যে দেখেন এই যে এখান থেকে কম্বাইন শেপ, সাবট্রাক্ট ফ্রম শেপ শিখেছিলাম, তো আমি এখান থেকে সাবট্রাক্ট করব একটা শেপ, সরি সাবট্রাক্টটা অ্যাক্টিভ করে নেব, নেওয়ার পরে আরেকটা শেপ অ্যাড করলাম। সে কি করলো, যেখান থেকে আমি সাবট্রাক্টটা অ্যাড করে দিলাম, একটা ফার্স্টে শেপ অ্যাড করলাম, এরপর আবার আরেকটা শেপ অ্যাড করলাম, সে এতটুকু সাবট্রাক্ট করে দিল। তারপরে হচ্ছে আমি কি করতে চাই, আবার হচ্ছে আরেকটু কিছু একটা আমরা বানানো, ধরেন আপনি এরকম কোনো একটা শেপই বানালেন, এখন এইটাকে কি করতে চাচ্ছেন, শেপ হিসেবে অ্যাড করে রাখতে চাচ্ছেন, যে আমি অলরেডি একটা বানিয়েছি, এইটাকে আর কি করব না, মুভ করাতে এই বারবার ক্রিয়েট করতে পারবো না, শেপ হিসেবে রাখতে চাই। আপনি চলে যাবেন কোথায়, এডিট থেকে এই যে ডিফাইন কাস্টম শেপ, অবশ্যই শেপ অ্যাক্টিভ থাকতে হবে। এরপর এডিট থেকে ডিফাইন কাস্টম শেপ, আপনার পছন্দের শেপের নাম দেন, ওকে করেন, এরপর এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর কাস্টম শেপে চলে যান। এখন দেখেন এই যে সবার লাস্টে আপনার শেপটা অ্যাড হয়ে গিয়েছে। এখানে আসেন, আপনি যেটা বানিয়েছিলেন সেটা অ্যাড হবে, যাই বানাই না কেন সেটা ডিফাইন করে দিলে সেটা মানে ই হয়ে যাবে, সেট হয়ে যাবে, শেপে অ্যাড হয়ে যাবে, আর সেটা প্যাটার্ন হোক আর শেপ হোক আর যাই হোক। আর এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন এখান থেকে, যে আমার প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিলাম। আর আপনি নিজে যদি কোনো শেপ গুগল থেকে ডাউনলোড করেন, তাহলে কি করতে হবে, ডাউনলোড করার পরে এই যে সেটিংস অপশনে গিয়ে লোড শেপ, এখানে ক্লিক করবেন, শেপটা লোড হবে, বাট আপনাকে কোথায় রাখতে হবে সেটাকে দেখে নেবেন। অ্যাপ ডাটা, সেখান থেকে রোমিং, অ্যাডোবি ফটোশপ সিসি, তারপরে প্রিসেট, সেখান থেকে কাস্টম শেপ এইখানে রাখতে হবে। আর আপনার ফাইলটা অবশ্যই যে .csh এই ফাইল ডাউনলোড করতে হবে, আদারওয়াইজ কিন্তু শেপ অ্যাড করতে পারবো না, লোড করতে পারবো না। লোডে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার এখানে কি হবে, লোড হবে, আপনি পরে সেভ করে রাখলেন, সেভ। আর আমার মতে কোনো দরকার নেই আসলে এই শেপ নিয়ে আপনি কখনোই পড়ে থাকবেন না, এবং আপনি আমি সহ যত ডিজাইনাররা আছি, যখন গ্রাফিক ডিজাইনে মানে এটা শেখার পরে আপনি ইলাস্ট্রেটর নিয়ে, মানে ইলাস্ট্রেটরকে ভালোবাসে সবাই, ফটোশপে খুব কম আসে, ইলাস্ট্রেটরের প্রেমে পড়ে যাবেন, ওখানেই বেশি কাজ করবেন। ফটো রিলেটেড যত কাজ সেই জিনিস করার জন্য, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, পিএনজি ছবি বানাতে হবে, বা ফটো রিটাচ করতে হবে, এই রিলেটেড কাজগুলো করার জন্য আপনি কোথায় আসবেন, ফটোশপে আসবেন। আর অনেকের অনেক টার্গেট থাকে যে আমি অ্যানিমেশন শিখবো, বা আমি আরও বড় সেক্টরে যেতে চাই, ইউএক্স ডিজাইন শিখবো, অথবা মানে টার্গেট থাকে যে, সো ফটোশপ ইলাস্ট্রেটর তো হচ্ছে বেসিক, এটা শেখার পরে আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, তারপরে 3ds Max, এইটা সেটা এইগুলা শিখবো। ম্যাম ফাইবার ফ্রিল্যান্সিং অ্যাপে কাজ করতে গেলে কি ফটোশপ ইউজ করা হয় না? হ্যাঁ লাগে, ইমেজ রিলেটেড কাজ থাকলে তো ফটোশপে আসবেনি। জি ম্যাম, আমরা আসলে প্লেন ওইখানে কাজ করতে গেলে যদি ইমেজ রিলেটেড কাজ থাকে, বাট ম্যাক্সিমাম কাজই আপনার হবে প্রিন্ট রিলেটেড কাজ দেখবেন। আর ফটোশপ রিলেটেড হচ্ছে যদি আপনি সোশ্যাল মিডিয়া পেজ ডিজাইন, তারপরে হচ্ছে ওয়েব পোর্টালে যেই ওয়েবসাইটের যেই ইমেজগুলো আসে সেই রিলেটেড ডিজাইন, ইউআই ডিজাইন, এগুলো করার জন্য, বা ওয়েব টেমপ্লেট ডিজাইনের জন্য আমরা ফটোশপে আসি। এগুলো নিয়ে আরও অনেক কথা হবে, আমাদের অনেক সময় আছে, আস্তে আস্তে কথা হবে। তো এই হচ্ছে আজকের ক্লাস। আপনাদের হোমওয়ার্ক কি থাকবে, শুধুমাত্র পেন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটা টুলস বাদে আজকে পর্যন্ত আপনি যা যা শিখেছেন, যতগুলো টুলস শিখেছেন,
এবং ভিতরে যত ফাংশন শিখেছেন A to Z সব কিছু ব্যবহার করে আপনি আপনার মনের মতো করে নিজের চিন্তা ভাবনা মানে চিন্তা শক্তি কাজে লাগান, নিজের মতো করে 3টা ডিজাইন করবেন। সেটা হতে পারে ল্যান্ডস্কেপ ডিজাইন, হতে পারে ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা ক্যারেক্টার ডিজাইন, কার্টুন ডিজাইন। যেমন আপনি যে এখন শেপ জানেন, শেপ দিয়ে কার্টুন ডিজাইন করলেন। তারপরে হতে পারে কি টাইপ টুল দিয়ে কোনো কিছু একটা ডিজাইন করলেন ছোটোখাটো, অ্যাজ ইউ উইশ, আপনার যা কিছু খুশি ডিজাইন করেন। বাট চেষ্টা করব যে একটু সুন্দর, আগে ঘাটাঘাটি করেন এরপরে ডিজাইন করেন। পারবো? আগে হচ্ছে আপনি ডিজাইন, জি ম্যাম। আগে আপনি ডিজাইন দেখবেন যে এই ডিজাইনটা করতে গেলে আমাকে কোন কোন টুলসগুলো ব্যবহার করতে হবে, সেই টুলসগুলোকে আমি জানি। পেন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল ছাড়া করা যায়, আপনি কাজ করেন, নো প্রবলেম। আর আগামী ক্লাসে আমরা পেন টুল আর ডিরেক্ট সিলেকশন টুলটা দেখব। তাহলে আলহামদুলিল্লাহ